স্বাগত দর্শক, ৭১ জার্নালে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরে নানান বিষয় নিয়ে বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনা টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক লটন একরাম। অনেক ধন্যবাদ যুক্ত হয়েছেন আমাদের সাথে এবং স্বাগত ৭১ জার্নালে। আলোচনা হবেই রাজনীতি নিয়ে, সেটা আমরা কম বেশি জানি। এবং দর্শক, আমরা বিভিন্ন সময় খবরের যে পর্যালোচনায় অন্যান্য অতিথিরাও আসলে কিন্তু যুক্ত হন এবং আপনারা তো আমাদের সাথে আছেনই। আলোচনা শুরু করবো লটন ভাই আপনাকে দিয়ে, যদি একটু প্রথমে সেটি হচ্ছে নির্বাচনের পরিবেশটি নিয়ে যদি একটু আমরা কথা বলি। কিছুক্ষণ আগেও একজন জামায়াতের তিনি শেরপুরের যিনি সেক্রেটারি জেনারেল তিনি মারা গেছেন এবং এই ধরনের ঘটনা এর আগেও আমরা আরও কয়েকদিন আগেও দেখেছিলাম যে বিএনপিরও নেতাকর্মীদের আহত হওয়ার মতো ঘটনা, সংঘর্ষের মতো ঘটনা, মারা যাওয়ার ঘটনা। পরিবেশটি আসলে এখন কেমন মনে হচ্ছে আপনার কাছে এই ঘটনাগুলো যদি বিশ্লেষণ করেন? ধন্যবাদ আপনাকে এবং ৭১ টিভির দর্শকদেরকে। পরিস্থিতি মানে যে আশঙ্কাটা করা হচ্ছিল যে মানে নির্বাচন যত ঘনিয়ে আসবে মানে রাজনৈতিক মাঠ ততই গরম মানে উত্তপ্ত হবে বা উত্তেজনা হবে এবং সংঘাত সহিংসতার একটা আশঙ্কা। আজকে নির্বাচনের এই কয়েকদিনের মধ্যেই সেই আশঙ্কাটা কিছুটা মানে সত্যর পথে যাচ্ছে বলে মনে হচ্ছে। কারণ আজকে কিছুক্ষণ আগে জামাতের যে একজন নেতা মারা গেল। গত কয়েকদিনে আপনার ২২ তারিখের পর থেকে প্রায় 10টি জেলায় জামাত, বিএনপি, জামাত, এনসিপি তিনটা দলের মধ্যে সংঘাতের ঘটনা ঘটেছে এবং এই ঘটনা এবং এই উত্তেজনা আপনার ডিম ছোড়াছুরি, তার পরবর্তীতে আপনার এই যে আজকের যে নিহত হওয়ার ঘটনা, প্রতিদিন কোনো না কোনো জেলায় একটা ঘটনা ঘটতেছে, সংঘাত সহিংসতার মতো ঘটনা ঘটতেছে, উত্তেজনার পারদ বাড়ছে। এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে মানে শেষ পর্যন্ত মানে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে এটা আসলে শঙ্কার বিষয়। তো আমরা এই আশা করব মানে জুলাই গণ অভ্যুত্থানের যে অংশীজন দলগুলো মানে ঐক্যবদ্ধভাবে যেভাবে তারা মানে স্বৈরাচার সরকারকে মানে পতন ঘটিয়েছিল, তাদের মধ্যে যে ঐক্যমত্য পৌঁছানোর পর যে নির্বাচনের ট্রেনে দেশটা উঠলো, এই জায়গাটা এসে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তারা যেভাবে মানে প্রায় ১৪০০ যে প্রাণের যে বিনিময় যে গণ উদ্ভুত্থান ঘটেছে, সেই উদ্ভুত্থানের পরে আজকে যে জায়গাটা আসছে সেই জায়গায় এখন আমাদের মনে হয় সব দলকে একটু সংযত হওয়া উচিত, সবাইকে সহনশীল হওয়া উচিত, সংযত হওয়া উচিত। বিগত সরকারের বিগত ১৭ বছরের যে মানে তাদের যে নির্যাতন নিষ্পেষণের যে তাদের সবাই এখানে যারা আছে সবাই নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছে। এই যে অভিজ্ঞতা থেকে, তিক্ত অভিজ্ঞতা থেকে তাদের যে এখন একটু হলেও তাদের মানে সংযত হওয়া উচিত, সহনশীল হওয়া উচিত। তাদের ভাষার যে গত কয়েকদিনে যে পরস্পর বিরোধী যে বিষোদ্গার, সেই বিষোদ্গারটা রাজনৈতিক মাঠে, নির্বাচনী মাঠে এটা পরস্পর বিরোধী বক্তব্য থাকবে, যার যার নির্বাচনী কৌশল হিসেবে তারা কথার পিঠে কথা বলবে, এটাই স্বাভাবিক গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু এই যে আপনার দিন দিন যে সংঘাত সহিংসতার দিকে যাচ্ছে, আজকে যেটা মানে সামনে বসা নিয়ে যে শেয়ারে বসা নিয়ে যেটা শেয়ার করে ঘটলো, এটা খুবই দুঃখজনক। এটা এখানে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের দিকে আমাদের আঙ্গুল রাখতে হবে। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি ছিল না? পুলিশ বাহিনী কি ছিল না? এখানে কি আপনার এই যে টিএনও ছিল, ওসি ছিল, এখানে তারা কি করছে? এখানে ছোট্ট একটা মানে জায়গা, মানে এটা মিনি মার্ট বলা হয় ওইখানে। এটা মিনি মার্টের ছোট্ট একটা জায়গায় তারা এই ধরনের একটা প্রোগ্রাম করছে যেখানে দুই দলকে ডাকবে, দুই দলের সমর্থক থাকবে, সেখানে তাদের তো উচিত ছিল পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী রাখা। অথবা আমরা অনেক সময় আগে দেখেছিলাম যে যখন এই ধরনের সমাবেশ হয় তখন সময়ের একটা বিষয় থাকে যে আগে পরে যাতে এই সংঘাতটা এড়ানো যায়, যে এই কারণের একটি এটার দায় কিন্তু স্থানীয় প্রশাসন এড়াইতে পারে না। তারা যদি এই ধরনের ছোট প্রোগ্রামগুলো সম্পন্ন করতে না পারে শান্তিপূর্ণভাবে, তাহলে এত বড় নির্বাচন কিভাবে সম্পন্ন করবে? সামনে তো আরো যত সময় আসলে আসবে তত আসলে এই ধরনের পথসভা হবে, এরকম ছোট ছোট করে আমরা জানি
জানি যে উঠান বৈঠক এবং জনসভা হবে, সেখানে আসলে তখন কিভাবে নিরাপত্তা ব্যবস্থা দিতে পারবে Right. প্রশাসন, প্রশ্ন সামনে চলে আসে। দর্শক, আমরা আলোচনা করছি আমাদের অতিথির সাথে, এর মধ্যে অন্যান্য অতিথিরা যুক্ত হয়েছেন, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিতে চাই। শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় বিএনপির, এবং আছেন ব্যারিস্টার আবু বকর মোল্লা, মুখপাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউরোপ শাখার, এবং আছেন শাহ ইফতেখার তারিক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনাদের তিনজনকে স্বাগত একাত্তর জানালে যুক্ত হয়েছেন। শামসুজ্জামান দুদু, আপনার কাছে যদি একটু প্রথমে আসতে চাই, এই যে শেরপুরের ঘটনাটি, এখানে এখন পর্যন্ত বিভিন্ন গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর আসছে এবং জামায়াতের বিভিন্ন নেতাকর্মীরা, স্থানীয় নেতাকর্মীরা তারা বলছেন যে সংঘাতের সূত্রপাত আসলে বিএনপির সমর্থক বা কর্মীরা তারাই করেছে, একটা অভিযোগের জায়গা তারা তুলেছে আপনাদের ওপর। জি, আপনাকে ধন্যবাদ, এবং যারা আলোচক হিসাবে আজকে এখানে আছেন আমি তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, আর যারা দেখছেন তাদের প্রচুর শুভেচ্ছা। এটা খুবই দুঃখজনক, জামাত ইসলামের একজন নেতা সংঘর্ষে নিহত হয়েছেন, এর আগেও কয়েকজন আহত এবং নিহত হয়েছেন বিভিন্ন দলের। তো এটা আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচনের জন্য যে দলগুলো প্রায় 17-18 বছর ধরে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, লড়াই করেছে, গুম হয়েছে, তারা জেল খেটেছে, লক্ষ লক্ষ মামলার আসামি, কিন্তু সেই নির্বাচন যখন একেবারে সন্নিকটে, মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য যে শান্তিপূর্ণ এবং একটা স্থিতিশীল পরিস্থিতির দরকার, সেটা যে কোনো কারণেই হোক, আমি লক্ষ্য করছি ইদানিং বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মী একটু অসহিষ্ণু হয়ে পড়ছেন, ধৈর্যহারা হয়ে পড়ছেন। পরিস্থিতি যাদের জন্যই হোক না কেন, আমি কাউকে আলাদা করে দোষারোপ করতে চাই না, এইভাবে যদি সামনের দিকে যায় তো শত শত না হাজার হাজার পোলিং বুথ হবে, এসব জায়গায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার সমর্থকরা থাকবে, এবং তারা যদি শক্তি প্রয়োগের চিন্তা করেন, ওই যে আমার একজন বন্ধু যেটা বললেন, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী ছিল, পুলিশ অথবা মিলিটারি, তো হ্যাঁ, তাদের অবশ্যই দায়িত্ব আছে এবং তারা অবশ্যই হস্তক্ষেপ থেকে করতে পারত, কিন্তু বিবাদমান রাজনৈতিক দলগুলো বা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো যদি নিজেদের অসহিষ্ণু করে তোলে, ধৈর্যহারা হয়, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী বা মিলিটারি প্রশাসন কতটুকু এটা নিয়ন্ত্রণ করতে পারবে আমার সন্দেহ আছে। কারণ এটা একেবারে মাঠ পর্যায়ে গড়িয়ে যাবে, একেবারে গ্রাম পর্যায়ে গড়িয়ে যাবে। সেই জায়গাগুলোতে দায়িত্বশীল নেতারা যারা আছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, না হলে পরে যারা নির্বাচন চাচ্ছে না, বিভিন্ন দল এবং গোষ্ঠী আছে এবং আমাদের পার্শ্ববর্তী দেশও আছে, এখানে একটি ভালো নির্বাচন হোক অনেকে চাচ্ছে না। সেই নির্বাচন না হলে আন্দোলন সংগ্রাম যারা করেছেন, নির্যাতন ভোগ যারা করেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা কতটা ক্ষতিগ্রস্ত হবেন আবার যদি নির্বাচন না হয়। উদ্ভূত যদি পরিস্থিতি আমাদের সামনের দিনগুলোতে খারাপ হয়, তাহলে তো ভালো নির্বাচনে সাধারণ ভোটাররা নামবে না। আর সাধারণ ভোটাররা যদি কোনোভাবে বিপদ দেখে এবং না আসে, তাহলে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা যেটা প্রত্যাশা করি সেটা কতটুকু সম্ভব হবে কিনা সেটা একটা প্রশ্ন থাকে। আপনি যে প্রশ্নটা করেছেন, আমরা যদি ব্যারিস্টার আবু বকর মোল্লা আপনার কাছে একটু আসতে চাই, সবাই কিন্তু একই কথাই বারবারই বলছেন যে রাজনৈতিক দলগুলো বা তাদের নেতাকর্মী বা সমর্থকদের সহিংস আচরণ না করে সহিষ্ণু আচরণ যেন করা হয়। এবং অনেকটা এর আগেও আমরা দেখেছি জামায়াতের বিভিন্ন যখন জনসভা হোক বা পথসভা হোক, সেখানে এরকম মারমুখী হতে আসলে আমরা সেভাবে জামায়াত ইসলামকে দেখিনি।
কেন এখন আসলে হঠাৎ করে দুই একদিনের ঘটনায় দেখছি জামাতের নেতাকর্মীরাও দেশের বিভিন্ন জায়গায় যখন অন্য দলের নেতাকর্মীরাও যখন জনসভা বা পথসভা করছেন এক ধরনের মারমুখী হয়ে উঠছেন, সেটি আসলে কেন? আমরা উত্তরটি নিব, তবে বিরতির পরে আসলে নিতে হচ্ছে, কারণ বিরতির সময় হয়ে যাচ্ছে, দুঃখিত। দর্শক, বিরতির পর নিশ্চয়ই আপনারা আলোচনায় যুক্ত হবেন। ৭১ জার্নালে নিচ্ছে একটি বিরতি। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আবারও আমন্ত্রণ ৭১ জার্নালে। দর্শক, আমরা শুনছিলাম সংবাদ শিরোনাম, আমরা আলোচনায় ফিরতে চাই। ব্যারিস্টার আবু বকর মোল্লা, আপনার কাছে বিরতির আগে প্রশ্ন রেখেছিলাম যে সরাসরি যদি সেরকম হয় যে জামাতের যে আচরণ আমরা দেখেছি এর আগে বিভিন্ন জনসভা পথসভা হোক, নির্বাচনী প্রচারণে বিভিন্ন প্রার্থীর সাথে খুব সহিষ্ণু আচরণ আমরা দেখেছি, তারা কোনো ধরনের বিবাদে জড়ায়নি, কিন্তু বেশ কয়েকদিনের ভেতরে হঠাৎ করে একটু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে জামাতের নেতাকর্মীদের ভেতরে, সেটি সহিংসতার দিকে নিয়ে যাওয়ার অবস্থা আসলে তৈরি করে কিনা? ধন্যবাদ। আমি জানি না কেন আপনি জামাতকে আপনি বলছেন অসহিষ্ণু। আমি দেখিনি, এটা আমার নজরে আসেনি। এটা আমি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলছি না, লোকাল নেতৃবৃন্দ আমার মনে হয় যেখানে যেখানে সংঘর্ষগুলো ঘটেছে তারা দায়িত্বশীলতার পরিচয় দিতে পারছে না। দেখুন, এখন পর্যন্ত কিন্তু কোনো রিপোর্ট আপনি দেখাতে পারবেন না যে জামাত অথবা শিবির বিএনপির অথবা মহিলাদের উপর কোন আক্রমণ করছে। এ পর্যন্ত অনেকগুলো আক্রমণ হয়েছে জামাত এবং শিবিরের উপর সারা দেশে। আমি মনে করি আমরা যেই নির্বাচনের জন্য এত বছর লড়াই করেছি, বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী সকল শক্তি, এইটি বাস্তবায়নের পথে একটি অন্তরায় হয়ে যাচ্ছে। আমাদের সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং বিএনপি নেতৃবৃন্দকে, লোকাল নেতৃবৃন্দকে স্পষ্ট মেসেজ দিতে হবে, লেট দেয়ার বি এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, লেট দেয়ার বি এ লেভেল প্লেইং ফিল্ড ফর এভরিওয়ান। আমাদেরকে সকলে এখন দায়িত্বশীল আচরণ করতে হবে। আমি জামাতের পক্ষ থেকে দায়িত্বহীন কোনো আচরণ আমি লক্ষ্য করিনি। আমি অন্য আরেকটি প্রসঙ্গ আনছি। দেখুন, এই যে ঘটনাটি ঘটলো, এই যে একজন জামাতের নিহত হলেন, আরো আহত হয়েছেন, সারা দেশে বিভিন্ন জায়গায় আক্রমণ হয়েছে। আজকে দেশে বিদেশে এই নির্বাচনকে যেন এন্ডোর্স না করা হয় ইন্টারন্যাশনাল কমিউনিটিতে, এর জন্য কিন্তু একটি ষড়যন্ত্র হচ্ছে আওয়ামী লীগের তরফ থেকে এবং আওয়ামী লীগের কিছু বন্ধু প্রতিম দেশের পক্ষ থেকে। যদি এটি কন্টিনিউ করে তাহলে আফটার 12 ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে আওয়ামী লীগের লোকজন বলার চেষ্টা করবে, দেখো তারা ইলেকশন করেছে, কিন্তু সেখানে তো এটা ফেয়ার ইলেকশন হয়নি। সো এটি ফেয়ার ইলেকশনের পথে একটি বড় বাধা। আমি মনে করি জামাত দায়িত্বশীল আচরণ করেছে এবং করে যাওয়া উচিত, এবং বিএনপি সহ অন্যান্য দলগুলো আরো দায়িত্বশীল আচরণ করতে হবে। যদি না করা হয় তাহলে আমরা যে ডেমোক্রেটিক একটি ইলেকশন প্রত্যাশা করছি এত বছর পরে, 17 বছর গণতন্ত্রহীন থাকা অবস্থায়, যারা গণতন্ত্রের বিরোধী ফ্যাসিস্ট শক্তি তাদের পক্ষে পলিটিক্যাল। আবু বকর মোল্লা, আপনি বলছিলেন যে জামায়াতের এ ধরনের নেতাকর্মীদের সংঘর্ষে জড়ানোর আসলে খবর নেই, তবে আপনাকে যদি একটু জানিয়ে দেয়, সেটা হচ্ছে আজকেই এবং কিছুক্ষণ আগে আমরা সংবাদটি করেছি, সেটি হচ্ছে ভোলার চরফ্যাশনে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের নারী যেসব কর্মী রয়েছেন তারা যখন নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন সেখানে জামায়াতের নেতাকর্মীরা তাদেরকে হেনস্থা করেছে, সেরকম খবর এবং কিন্তু এসেছে বিভিন্ন গণমাধ্যমে। তাহলে যেটি আপনারা বলছেন যে খুব একটা জামাতের নেতাকর্মীরা অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর, ইট ডাজ নট মেক সেন্স। ইসলামী আন্দোলন একটি ইসলামিক রাজনৈতিক দল, তাদের সাথে আমাদের বন্ধুত্ব ছিল, এখনো আছে। তাদের নির্বাচনী প্রচার কার্যে জামাত আক্রমণ করবে, তাও মহিলাদের উপর, আই থিঙ্ক এটা সত্য ঘটনা নয়। এটি ইসলামী আন্দোলনের যারা নারী কর্মীরা রয়েছেন তারা রীতিমতো গণমাধ্যমকে কিন্তু ইন্টারভিউ দিয়েছেন এবং আমরা সংবাদে সেটা প্রচার করেছি। আরো হয়তো একটু বিস্তারিত ভাবে বলতে পারবেন বোধহয় শাহ ইফতেখার তারিক, নিশ্চয়ই আপনার কাছে হয়তো আরো বিস্তারিত খবর আছে, যেহেতু আপনাদের নারী কর্মীদের উপর হামলার ঘটনাটি ঘটেছে। এই ধরনের কোন নিউজ যদি। ধন্যবাদ আপনাকে, যারা আজকের আলোচনায় যুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এই মুহূর্তে এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আমি বলতে চাই যে নির্বাচন যত ঘনিয়ে আসছে, যে উত্তেজনা দেখা দিচ্ছে, এটা আমাদের পূর্বানুমান ছিল
যে এই জাতীয় অশনি সংকেত আমরা দেখতে পাচ্ছিলাম। আমরা সে বারবার সতর্ক করছিলাম যে এই বিষয়ে সরকারকে আরো কার্যকরী পদক্ষেপ নেওয়া দরকার, কিন্তু সরকারের কার্যকরী পদক্ষেপ বারবার বলা হলেও আমরা তা বাস্তবে খুব একটা তার প্রতিফলন দেখতে পাইনি। আমার পূর্ববর্তী বক্তা জনাব ব্যারিস্টার মোহাম্মদ আবু বকর মোল্লা, তার স্পিরিটের সাথে আমি একমত, কিন্তু ঘটনা কি ঘটে, যে চোখ যখন দেখে তখন সে তার নিজের রেটিনাকে সে দেখতে পায় না। উনি জামাতের কোনো সহিংসতার খবর দেখেননি, এটা হয়তো ওনার চোখ এড়িয়ে গেছে, এই জন্য হয়তো দেখেননি। নড়াইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটেছে। আমরা এগুলিকে বিচ্ছিন্ন হিসাবে দেখতে চাই এবং আমরা চাই সকল রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ এবং দায়িত্বশীল নেতৃবৃন্দ সকলেই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং এই জাতীয় ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে। এই মাত্র যে ভোলার ঘটনাটি বললেন, এটি তো একেবারে ভোলায় আজকে আলোচিত ঘটনা। ব্যারিস্টার সাহেব হয়তো মানে সৎ ধারণা থেকে, ভালো ধারণা থেকে তিনি ভাবতে পারছেন যে এটা হতেই পারে না, কিন্তু আসলে তা ঘটেছে, এটি বাস্তব ঘটেছে এবং তিনজন নারীকে চরম হেনস্থা করা হয়েছে, তাদের শারীরিক আক্রমণ করা হয়েছে, তাদের মাহরাম যারা সঙ্গে ছিল তাদেরকে আক্রমণ করা হয়েছে। এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই, কিন্তু এর মানে আমি এই নয় আমি পুরো জামাতকে। দলীয় তদন্ত করেছেন তো? আমরা তদন্ত শেষ করি, আমি বলছি আমার কথাটা শেষ করি, আমি তদন্ত শেষ করি তারপর বলছি। এবং সর্বশেষ সেখানকার উভয় জেলার দায়িত্বশীল তারা এই বিষয়টিকে যেন এটা সামনে না বাড়ে, এইটার জন্য তারা সমঝোতা বৈঠকে বসার জন্য তারা একত্রিত হয়েছেন, আমি সর্বশেষ যতটুকু জানি। আমি বলতে চাই এগুলি বিচ্ছিন্ন ঘটনা, এইটা বিচ্ছিন্নতা যেন বিচ্ছিন্ন অবস্থায় থাকে, এটা যেন একটি ফুলের সাথে আরেকটি ফুল একত্রিত হয়ে যেমন মালা হয়ে যায়, এরকম বিচ্ছিন্ন ঘটনা অনেকগুলি ঘটলে কিন্তু তার বিচ্ছিন্ন থাকবে না, তখন এটা ভয়ঙ্কর পরিণতি দেবে। আমরা তা কেউ চাই না। আমরা চাই এই আমাদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা করি এবং সেই নির্বাচনে শক্তি দেখিয়ে কেউ যদি ক্ষমতায় আসতে চান বা ভাবেন যে আমরা ক্ষমতাসীন হয়ে গিয়ে পার পেয়ে যাব, এটা কিন্তু ভাবা ভুল। কারণ 5ই আগস্ট আমাদেরকে যা দেখিয়েছে, কেউ শক্তি দেখিয়ে টিকতে পারবে না এখানে। এখানে যার আদর্শ, চিন্তা ভাবনা এবং সুস্থ রাজনীতি এখানে বিজয়ী হবে বলে আমি বিশ্বাস করি। দিন শেষে আসলে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরাই এই সৌহার্দ্যপূর্ণ আচরণের মধ্য দিয়েই একটি নির্বাচন উপহার দিবেন আমাদের মতো সাধারণ মানুষকে। আমরা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাব, পছন্দের প্রার্থীকে ভোট দেব, সেই প্রত্যাশাই করি। আরেকটু প্রসঙ্গে একটা আসতে চাই শামসুজ্জামান দুদু আপনার কাছে, সেটি হচ্ছে আপনাদের মহাসচিব তিনি একটি ঠাকুরগাঁও 1 আসনে যখন তিনি একটি পথসভা করেন, সেখানে তিনি একটি বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগের নিরাপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি। এই বিষয়টা আসলে যদি একটু বিস্তারিত আমরা একটু আপনার কাছ থেকে জানি যে আওয়ামী লীগের নিরাপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি, কেন হচ্ছে বিএনপি তাদের পাশে থাকতে চাচ্ছে? এটা এখন ভোটের মৌসুম চলছে, নিরপরাধ এবং মানে ক্রাইমের সঙ্গে যুক্ত না, শুধু যে আওয়ামী লীগ তা না, সমাজে যে দলে যেভাবেই থাকুক তাদেরকে আপনার আইনি দৃষ্টিতে দেখতে হবে, এটাই বোধহয় মহাসচিব ইঙ্গিত করেছেন। আর আওয়ামী লীগ তো এখন সরকারিভাবে নিষিদ্ধ, নেম অফ আওয়ামী লীগ, কিন্তু ভোটার আপনি নিষিদ্ধ করতে পারেন নাই। মানে সকল কার্যক্রম বা ভোটে দাঁড়ানোর এই বিষয়গুলো হয়তো সরকার নিষিদ্ধ করেছে, তারা নেম অফ আওয়ামী লীগ দাঁড়ায়ও নাই, এমনকি খুব বোধহয় স্বতন্ত্রতাও তারা প্রার্থী খুব বেশি নাই, যদি থাকেও সেটা খুব বেশি না। কিন্তু তাদের ভোটারদের প্রতি সবাই এক ধরনের আগ্রহ আছে এবং সেই ভোটার কোন দিকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এটা বোধহয় মাথায় রেখে বিএনপির মহাসচিব হয়তো কথাটা বলতে পারে, আমার যতটুকু মনে হয়। তো ওই ভোটার দিকে তো সবাই, ওই ভোট না, কম বেশি স্থানীয়ভাবে সাধারণ ভোটার বা অন্যান্য দলের কিছু ভোটার যদি নিজের দিকে প্রার্থীরা, সে যে দলেরই প্রার্থী হোক বিএনপি সহ, তো তারা তো এই উদ্যোগ বা চেষ্টা চালাতেই পারে। তো আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা সহনশীলতার মধ্য দিয়ে পারস্পরিক সৌহার্দ্যতা, অর্থাৎ একে অপরকে শত্রু বিবেচনা না করে
যদি আমি রাখি মাথার মধ্যে এটি যে এই নির্বাচনটা যাতে ভালোভাবে না হয়, সেই জন্য একটি মহল বা গোষ্ঠী দেশের মধ্যে যেমন আছে দেশের বাইরেও আছে। সেই কারণে আমরা নিজেরাই যদি পরিস্থিতি গরম করে ফেলি, যে কোনো কারণে হোক, ধৈর্যচ্যুতি হয়, অসহিষ্ণু হয়ে পড়ি, তাহলে আমাদের এই অসহিষ্ণুতার খেসারত আমাদের দেওয়া লাগতে পারে। দীর্ঘদিন পর নির্বাচন কিন্তু, এবং এই নির্বাচনের জন্য আমি আগেও বললাম যে শুধু বিএনপি না, যারাই আন্দোলন করেছে বা আন্দোলনে ছিল একটা ভালো নির্বাচনের জন্য, 4টা নির্বাচন কিন্তু তামাশা ভিত্তিক একটা নির্বাচন, পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলক ভাবে একটা দল করেছে, যেটা আওয়ামী লীগ। সেই জন্য শেখ হাসিনা আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই যে এই বিচ্ছিন্ন কিছু কিছু ঘটনা ঘটছে, ওই যে আমাদের ইসলামী আন্দোলনের ভাইটা যেটা বললেন, এটা যেন বিচ্ছিন্নই ঘটনা হয়, এটা আমি তার সঙ্গে একমত। এক একটা ঘটনা যদি ঘটে, সেটা তাৎক্ষণিক ভাবে সেই স্থানীয় নেতৃত্ব, কারণ কোন কেন্দ্রীয় পর্যায়ের নেতৃত্ব এখনো এই বিশৃঙ্খলাকে উৎসাহিত করবে, এটা আমার কাছে মনে হয় না। নিশ্চয়ই। ব্যারিস্টার আবু বকর মোকাল, আপনার কাছে যদি আসতে চাই যে বিএনপির মহাসচিবের এই মন্তব্যটি আপনি কিভাবে দেখছেন? দেখুন, ইন প্রিন্সিপাল তো আওয়ামী লীগের যারা অপরাধ করেনি তাদেরকে তো আপনি মানে সমাজ থেকে বের করে দিতে পারছেন না, এবং তারা তো ভোট দেবে। তারা তো দুদুভাই যেটা বললেন, তাদের তো ভোটের অধিকার আছে। আওয়ামী লীগ যারা করেছে, যারা ক্রাইম করে নাই, তারা সমাজে থাকবে, ভোট দেবে। এই অবস্থান থেকে ওনাদের সমর্থন পাওয়ার উদ্দেশ্যে বিএনপির মহাসচিব এই কথাটি বলে থাকতে পারেন, এবং এটিতে আপাতত কোনো সমস্যা নেই, যদি না আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করার ওনার ইচ্ছা থাকে, অথবা আওয়ামী লীগের লোকজন রাজনীতিতে পুনর্বাসিত হয়, তাহলেই সমস্যা। বাট ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের লোকজন সমাজে থাকবে, ব্যবসা বাণিজ্য করবে, যারা ক্রাইম করে নাই ওনারা মানে এই ভোটের মৌসুমে উনি ওনাদেরকে আকর্ষিত করবেন, ভোট দিতে বলবেন, নিরপরাধ যারা আওয়ামী লীগ, সেটা হতে পারে। বাট তাদেরকে যদি রাজনীতি পুনর্বাসন করা হয়, এবং উনি গতকাল না পরশুদিন উনি যে কথাটি বলেছেন যে আওয়ামী লীগ নাই, শেখ হাসিনা চলে গিয়েছেন, এটা আমাদের জন্য খারাপ হয়েছে, গণতান্ত্রিক অবস্থার জন্য ক্ষতি হয়েছে, এই কথাটি আপত্তিজনক। কিন্তু এছাড়া আওয়ামী লীগের নিরপরাধ লোকজন থাকবে, ভোট দিবে, এটি হতে পারে। কিন্তু আপনি যে কথাটা বললেন, সেই জায়গা থেকে কি আপনাদের মানে আমির কি বলেছেন যে প্রতিশোধের রাজনীতি না, অতীতে সবকিছু মাফ করেছে, এবং সেটি তিনি গোপালগঞ্জে বলেছেন? তার মানে কি, তার মানে কি দাঁড়াচ্ছে আসলে, যে আওয়ামী লীগের অতীতের যেসব ঘটনা ঘটিয়েছে সেগুলো থেকে জামায়াতে ইসলাম তাদেরকে মাফ করে দেবার এক ধরনের পরিকল্পনা করছে? অবশ্যই নয়। দেখুন, জামাত ইসলামের আমির আগেও বলেছে, মির্জা ফখরুল ইসলাম আগেও বলেছে, গতকালও বলেছে, গতকাল আজকে বলেছে, আমাদের অবস্থানটি হচ্ছে যে যারা অপরাধ করেনি, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার স্বার্থে তাদেরকে মামলা দেওয়া, তাদেরকে হেনস্থা করা, সেটি যেন না হয়। কিন্তু যারা অপরাধ করেছে, জামাত আমির কিন্তু এলোকুয়েন্টলি, ক্যাটাগরিক্যালি এগেন এন্ড এগেন বলেছে, বাংলাদেশে বলেছে, লন্ডনে বলেছে, ইউরোপিয়ান পার্লামেন্টে বলেছে, যারা অপরাধ করেছে তাদেরকে অপরাধের শাস্তি বহন করতেই হবে। সুতরাং উনি যে কথাটি বলেছেন প্রেক্ষাপটে হচ্ছে যারা অপরাধ করেনি, শুধুমাত্র নিরীহ আওয়ামী লীগ, যে কথাটি মির্জা ফখরুল বলেছেন। বাট যারা অপরাধ করেছে, ক্রাইমের সাথে জড়িত, এখনো যারা গণতান্ত্রিক পরিবেশকে বাধাগ্রস্ত করতে চায়, তাদেরকে দে শুড বি লায়াবল। কিন্তু মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে নিরপরাধ যারা তাদের বিষয়, কিন্তু আপনাদের আমির সরাসরি বলেছেন যে অতীতে সবকিছু মাফ করেছে। এখন অতীতে সবকিছু মাফ করা বলতে কি, সেখানে তো নিরপরাধ আওয়ামী লীগের সমর্থন না, যারা অপরাধী। দেখুন, জামাত ইসলামের আমির কিন্তু পূর্বেও বলেছে, এটা কিন্তু পত্রিকায় মিসকোট হয়েছিল, যে উনি বলেছেন যারা অপরাধী তাদেরকে ক্ষমা করা হবে না, ওদের বিরুদ্ধে তো মামলা আছেই, এবং প্রসিকিউশন ইজ গোয়িং অ্যাহেড, এবং যারা দে আর ফেসিং ট্রায়াল, এন্ড যাদের ব্যাপারে নতুন অভিযোগ আসবে তারা ট্রায়াল ফেস করবে। এবং জামাত আমির আরো বলেছেন যে যারা মামলা করতে চাইবে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, জামাতের দলের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে। সুতরাং বিচ্ছিন্ন মানে চেরি পিকিং যেন এই ঘটনাটি মানে কথাটি মানে যেন উপস্থাপন করা না হয়। জামাত আমির যেটা মিন করেছেন, যারা নিরপরাধ, যাদের বিরুদ্ধে মামলা নাই, যাদের বিরুদ্ধে অভিযোগ নাই, তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। রাজনৈতিক কারণে তাদের বিরুদ্ধে জামাত ইসলামী কোনো প্রতিহিংসা চর্চা করবে না।
উনি সে কথাটি বলেছেন। শাহ ইফতেখার তারিক, আপনার কাছে কি মনে হয় এই বক্তব্যগুলো যখন শীর্ষস্থানীয় দলের নেতাদের কাছ থেকে আসে তখন সেটি আসলে ভোটের মাঠে কতটা প্রভাব ফেলে, বা আপনাদের ভোটের ক্ষেত্রে সেটা কোনো প্রভাব ফেলবে কিনা? দুদু ভাই যে কথাটি বলেছেন এবং ব্যারিস্টার মোহাম্মদ আবু বকর মোল্লা যিনি বলেছেন যে যারা নিরপরাধ তাদের ভোট তো চাইতেই পারে, যে কেউ চাইতে পারে, এতে তো কোনো অন্যায় নাই। যদি তারা কোনো ফৌজদারি অপরাধ করে থাকে অথবা রাজনৈতিক ভাবে কোনো নির্দেশনা দিয়ে থাকে অপরাধ সংগঠনের জন্য, সেক্ষেত্রে তার বিরুদ্ধে মামলা হবে। এছাড়া যারা সাধারণ ভোটার আছে তাদের ভোট তো চাওয়াটা অস্বাভাবিক কিছু না, এটা খুবই স্বাভাবিক বিষয়। তবে তবে যে ঘটনাটা মাঠে ঘটছে সেটা কিন্তু ভয়ঙ্কর। বিশেষ কোনো প্রার্থীর পক্ষে কাজ না করলে তাকে রাজনৈতিক মামলায় ধরিয়ে দেওয়া, তাকে অ্যারেস্ট করার হুমকি দেওয়া হচ্ছে। আর যদি সেই প্রার্থীর পক্ষে কাজ করে তাহলে তার ব্যাপারে কোনো ভূমিকা নেওয়া হচ্ছে না। এটা আমি সারা দেশের বেশ কিছু আসনের চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এটা হলে এটা ভয়ঙ্কর। কারণ এই একটি মামলার হুমকি দেখিয়ে, মামলার ভয় দেখিয়ে অথবা মামলা থেকে খালাসের প্রলোভন দেখিয়ে যদি এই জাতীয় ঘটনা ঘটানো হয় তাহলে এগুলো সুস্থ রাজনীতির ক্ষেত্রে অন্তরায় বলে আমরা মনে করি। আর তাছাড়া যারা দেশের বেশিরভাগ অনেক মানুষ যারা আওয়ামী লীগের সাধারণ ভোটার, তাদের ব্যাপারে তো কোনো ক্ষোভ বা থাকার কথা না। তারাও তো ভোট দেবেন। অতএব তারা ভোট যে কোনো মার্কায় তারা ভোট দেবেন। তাদের যদি নির্ধারিত কোনো মার্কা পছন্দের থাকে সেই মার্কাই তারা ভোট দেবেন। এটাই হওয়া উচিত এবং এটাকে আমাদের খুব বেশি এটাকে নিয়ে জল ঘোলা করা এটা আমি কাম্য মনে করি না। আপনি সেভাবে দেখছেন না, কিন্তু দিন শেষে যারা হচ্ছে ভোট কেন্দ্রে যাবেন তারা তাদের পছন্দের প্রার্থীকে দিতে পারছেন কিনা সেটিও আসলে একটি বিষয় সামনের দিনে দাঁড়াবে। আলোচনা চলতে থাকবে, আপনারা আছেন আমাদের সাথে। আমরা একটি বিরতি নিয়ে ফিরছি। দর্শক, ৭১ জার্নালে নিশ্চয়ই সাথে থাকবেন। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আবারও আমন্ত্রণ ৭১ জার্নালে। আমাদের অতিথিদের কাছে, আমাদের স্টুডিওর অতিথির মনে হয় বেশ কিছু প্রশ্ন জমে গেছে, আমরা আসলে সেটি যদি শুনে আলোচনা শুরু করতে চাই। লোটন একরম। না, যে কথাটা বলছিলেন আমাদের ৩ অতিথি, যেটা আপনার যে সংঘাত পাল্টাপাল্টি মানে হুমকি পাল্টা হুমকি, এই জায়গাটায় আমি এখানে গুরুত্বপূর্ণ ৩টা প্রধান দলের নেতৃবৃন্দ আছেন যে আপনার যে পলিটিক্যাল যে নির্বাচনী প্রচারের বক্তব্য যেটা দিচ্ছেন, পাল্টাপাল্টি বক্তব্য দেন, এটাই স্বাভাবিক। কিন্তু গত ২-৩ দিনের যে শীর্ষ নেতাদের মুখ থেকে যে ধরনের আপনার বক্তব্য, যে ধরনের হুমকি পাল্টা হুমকি, অনেকটা মারমুখী বক্তব্য আমরা লক্ষ্য করতেছি অনেক নেতার কাছ থেকে। তো এই ধরনের মারমুখী বক্তব্য মানে কেন দিচ্ছে, কেন এই জায়গাটা, এই যে কর্মীদেরকে যে আজকে মারামারিটা করলো, কর্মীরা তো এত উস্কানি তারা তো উস্কানি পাচ্ছেন। এই উস্কানিটা দেওয়ার জন্য, এই যে তারা মারমুখী হওয়ার জন্য দায়টা তো আপনার কেন্দ্রীয় নেতারাও এড়াইতে পারেন না। তো এই বিষয়টা আমি এখানে আপনার যে শীর্ষ নেতারা আছেন তাদের কাছে যে প্রশ্ন, তাহলে শীর্ষ নেতাদের কি সংযত হওয়া উচিত না? তাদেরকে আরও দায়িত্বশীল হওয়া উচিত না? তারা কেন আপনার এই যে এইভাবে তারা, যেমন আজকে আমি এখানে জামাত ইসলামের যে সেক্রেটারি সাহেবের দেখলাম, উনি এইভাবে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। আঙ্গুল দেখাবেন, আমরাও বৃদ্ধাঙ্গুলি দেখাবো। আবার গতকালকে দেখলাম জামাতের আমির সাহেবও বলছেন, উনিও দেখলাম খুব কড়া একটা হুমকি দিচ্ছেন। এইদিকে আবার বিএনপিরও কোনো নেতা, শীর্ষ নেতা অথবা চেয়ারম্যান অথবা মহাসচিব এই ধরনের হুমকি না দিলেও তার পরবর্তী লেয়ারের নেতা যারা আছে তারাও তো এই ধরনের হুমকি দিচ্ছে। আমার মনে হয় এই ধরনের মারমুখী বক্তব্য, এই ধরনের উস্কানিমূলক বক্তব্য মাঠ পর্যায়ে কর্মীদেরকে মনে হয় আরও উদ্বুদ্ধ করতেছে এই ধরনের প্রতিহিংসা সংঘাতে জড়ানোর ক্ষেত্রে। এই জায়গাটায় আপনাদের নেতাদের ব্যাপারে আপনাদের অ্যানালাইসিস কি? আমি একটু দুদু ভাই বা জামাতের ভাইয়ের কাছে একটু জানতে চাই। তাদেরকে আরো সংযত হওয়া উচিত না? আমি বলবো নাকি পরে? না, আমার কাছে মনে হয় যে কথাটা ঠিক আছে, যে সামান্য একটা উস্কানিমূলক কথায় বিবদমান গ্রুপ বা তার নিচু স্তরের নেতাকর্মীরা যদি সংঘর্ষে জড়িয়ে পড়ে, এটা আবার প্রতিক্রিয়া অন্যান্য জায়গাও ছড়িয়ে পড়তে পারে। তো দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের ঘটনা বরঞ্চ যাতে নিয়ন্ত্রিত হয় বা নিয়ন্ত্রণ করা যায়। একে অপরের বিরুদ্ধে কথা বললে অনেক কথা বলা যাবে, কিন্তু এই মুহূর্তে সেই কথাগুলো যতটা সম্ভব আমার বিবেচনায়, যেমন বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, আরো দল আছে, তো
যেখানে যার সামর্থ্য আছে, যেখানে যার দায়িত্বশীলতা একটু বেশি থাকবে। তো সেই কারণে আমার কাছে মনে হচ্ছে যে, আমি আগেও বলেছি, এখনো আবার বলছি, ভবিষ্যতেও বলবো, যদি আমরা সতর্ক না হই, রাইট। মানে রাজনৈতিক দল বা নেতৃবৃন্দ, তাহলে পরে যে পরিস্থিতির আমরা মুখোমুখি হব, অর্থাৎ নির্বাচন কোনো কারণে বাধাগ্রস্ত হলে, ক্ষতিগ্রস্ত হলে, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই দেশ, এই জনপদ, গণতন্ত্র, এবং যারা এতদিন জেল জুলুমের শিকার হয়েছেন, কষ্ট করেছেন, আমি মনে করি তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য যতটা সম্ভব, যেভাবে হোক, নির্বাচনের যদি কোনো ঘটনা ঘটেও থাকে, সেটা নিয়ন্ত্রণ বা যাতে বিস্তার না করে, সেই দিকে দৃষ্টি দেওয়াটা, এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে যেসব আইন শৃঙ্খলা বাহিনী আছে, প্রশাসন আছেন, তাদেরকেও সতর্ক হতে হবে, সজাগ হতে হবে, এবং কোনো কোনো ক্ষেত্রে কঠোর হতে হবে। মানে উদাসীন হলে হবে না, সেটা যেই করুক না কেন, যেই দলই করুক না কেন, এইরকম একটি কঠোর দৃষ্টিভঙ্গি যদি প্রশাসনের ক্ষেত্রেও থাকে আর রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে থাকে, তাহলে আমার কাছে মনে হয় যে আমরা এর থেকে পুরোপুরি বেরোতে না পারলেও একটা যৌক্তিক অবস্থায় আমরা থাকবো। ব্যারিস্টার আবু বকর মোল্লা, আপনার কাছেও ভাই একই বলার প্রশ্ন আগে আমি আসলে। একটু অ্যাড জি, করি যে, জি। আপনার ভারতের কূটনীতিকদের পরিবার মানে সরিয়ে নেওয়ার বিষয় আজকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলছেন যে, মানে কি জন্য আপনার, মানে কি সংকেত যে তাদের কাছে আছে, তারা কেন পরিবারকে সরিয়ে নিল, এই ধরনের কোনো শঙ্কা বাংলাদেশে তো আমরা দেখছি না, নিরাপত্তা। তো এখন তো দেখা যাচ্ছে আস্তে আস্তে পরিস্থিতি, তারা যে আগেই তাদের পরিবার সরিয়ে নিয়েছে, তো সেটা তো আপনার অবনতির দিকে যাচ্ছে। আবার আজকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আপনার মহাসচিব আজকে স্টেটমেন্ট দিয়েছে, মানবাধিকার, নির্বাচনের সময় মানবাধিকার যাতে হরণ না হয়। তো এখন দেখা যাচ্ছে আমাদের দেশের পরিস্থিতি মানে অবনতি হওয়ার আগে, সংঘাত সহিংসতা হওয়ার আগে দেখা যাচ্ছে আপনার ভারত তাদের কূটনীতিকরা তাদের পরিবারকে সরিয়ে নিল, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের স্টেটমেন্ট দিচ্ছে, মানে তার মানে পরিস্থিতিকে আরও জটিলের দিকে যাওয়ার একটা শঙ্কা তারা কি আগে পেয়ে গেছে নাকি? আপনার এই বিষয়টা কি বলবেন আপনি? আবু বকর মোল্লা। ধন্যবাদ। দুদু করতে চাচ্ছি, আমাকে শোনা যাচ্ছে? জি। আমি যে কথাটি বলছি যে, রাজনৈতিক নেতৃবৃন্দ গণতান্ত্রিক নির্বাচন এর পরিবেশে বাকযুদ্ধে অবতীর্ণ হবেন, এটাই মানে এটা হতে পারে, এতে সমস্যা নেই, কিন্তু এটি যেন সীমা অতিক্রম না করে, অর্থাৎ নেতারা এমন ভাবে কথা বলবেন না যেন কর্মীরা আর একটু বেশি উস্কানি অনুভব করে। অবস্থান থেকে কর্মীদের একটু মানে দায়িত্বশীল আচরণের জন্য ওনারা আরো বেশি মনোযোগী পর্যন্ত, মানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্য থেকে দায়িত্বহীন কথাবার্তা আমি এখনো দেখিনি, বাট যতটুকু হয়েছে সেটা যেন না বাড়ে, এর জন্য চেষ্টা করতে হবে। যে কথাটি ফ্যামিলি মেম্বারদেরকে বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবাধিকার যেন লঙ্ঘন না হয় বিবৃতি দিয়েছে। হ্যাঁ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আশঙ্কা থেকে বিবৃতি দিতে পারে, বা ব্যাপারটি যেন এমন না হয় যে নির্বাচন, যেই ঘটনাটি ঘটেনি, ঘটনা ঘটার আগে ভারত পরিবার সরিয়ে নিচ্ছে, এটি দেখে যদি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রভাবিত হয়ে থাকে সেটি দুঃখজনক হবে। দেখুন, ভারতের এই ফ্যামিলি সরিয়ে নেওয়া এটি কিন্তু একটা সিগন্যাল। জামাত ইসলামী, বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচন বঞ্চিত, গণতন্ত্র থেকে বঞ্চিত, বাংলাদেশের জনগণ সকলে বঞ্চিত। এর মধ্যে তো এই তিনটি প্রধান দলই আন্দোলন সংগ্রাম করেছে। ওনাদের মাঝে তো এমন ধরনের কোনো ঘটনা ঘটবে না। আমি জানি না ইন্ডিয়া কিভাবে এটা ক্যালকুলেট করলো যে তার কূটনীতিকদের ফ্যামিলি মেম্বারদেরকে সরিয়ে নিতে হবে। ওনারা যদি সৎ নিয়তে মানে সিনসিয়ারলি করে থাকেন, আমি বিশ্বাস করি যে বিএনপি, জামাত, ইসলামী আন্দোলনের ভিতরে এমন কিছু ঘটবে না, এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক ইলেকশন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ভারত যে সংখ্যাটি প্রকাশ করেছে, মানে সংখ্যার কারণ
কারণে হয়তো তারা যে কথাটি মানে যে কাজটি করেছে সেটি যেন বাস্তবায়িত না হয়, বাট সেটি যদি কোনো ষড়যন্ত্রের অংশ হিসাবে হয়ে থাকে তাহলে সেটি হবে দুঃখজনক। বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরত না আসার ব্যাপারে গণতান্ত্রিক নির্বাচন যেন না হয়, ভারতের কিন্তু একটি ভূমিকা রয়েছে এবং দায় রয়েছে। এবং এখনো যদি এই নির্বাচনটি বানচাল হয় এবং কোনো ষড়যন্ত্রে এই নির্বাচন পতিত হয়, বাংলাদেশের জনগণ গণতন্ত্র থেকে বঞ্চিত হয়, এর জন্য ভারত যে সরিয়ে নিল এটির একটি অর্থ রয়েছে। আমি প্রত্যাশা করব বাংলাদেশের জনগণকে, আমাদের প্রধান দলগুলোকে সকলকে সচেতন থাকতে হবে যেন এই নির্বাচনটি অনুষ্ঠানের পথে আমরা যেন কোনো অদায়িত্বহীন অগণতান্ত্রিক আচরণ না করি এবং কোনো ষড়যন্ত্র যেন বাস্তবায়িত না হয় এবং বাংলাদেশের জনগণ যেন গণতান্ত্রিক একটি নির্বাচন সেই ফিরে জায়গা পায়। থেকে ধন্যবাদ। কিন্তু আমাদের অতিথি বলছিলেন যে যখন শীর্ষস্থানীয় নেতারা এক ধরনের উস্কানিমূলক বক্তব্য দেন তখন মাঠ পর্যায়ে নেতাকর্মীরা উৎসাহিত উদ্বুদ্ধ হয় এবং সহিংসতার জায়গাটি আসলে সেখানে বাড়ার একটা সম্ভাবনা তৈরি হয়। শামসুজ্জামান দুদু, যেটি আসলে ভারতের যেই কূটনৈতিক তাদের পরিবারদের সরিয়ে নিয়েছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মহাসচিব প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছেন, বলেছেন যে আগামী নির্বাচনে তারা এক ধরনের শঙ্কাবোধ করেন কিনা বা তারা এক ধরনের উদ্বেগের কথা জানিয়েছেন। এখন থেকে যে নির্বাচন এখনও আসলে হয়নি, এখনও সামনে কিছু দিন সময় রয়েছে, এই সব কিছু মিলে আপনার কাছে কি মনে হয় কূটনৈতিক যে পর্যায়ে বাংলাদেশের অবস্থান হওয়া দরকার, যে সামনে নির্বাচনে পরিবেশ সুষ্ঠু থাকবে, সকল রাজনৈতিক দল ভালোভাবে নির্বাচনের প্রচারণা চালাচ্ছে, ভোটাররা যাবে ভোট কেন্দ্রে, সেই বিষয়টি কি তুলে ধরা গেছে কিনা বা সেখানেও আসলে কিছু দুর্বলতা আপনি দেখতে পান কিনা? কোনো দুর্বলতা নাই। আমার কাছে মনে হয় বাংলাদেশের 54 বছরের মধ্যে সব থেকে ভালো সময় অতিক্রম করছে এখন বাংলাদেশ। এই মুহূর্তে যদি ভারত কূটনীতিকদের পরিবারকে কোনো কারণ ছাড়াই সরিয়ে নেয় তাহলে বলবো যে এক ধরনের উস্কানিমূলক পরিস্থিতি দেওয়া, মানে পরিস্থিতির মধ্যে নিজেদেরকে নিয়ে যাওয়া, যেটা আবু বকর সাহেব বললেন এটা খুবই গুরুত্বপূর্ণ। যে ঘটনা ঘটেই নাই, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আগাম বিবৃতি দেওয়া। তো কিছু কিছু প্রতিষ্ঠান আমরা জানি যে ক্রিকেটে যেমন চূড়ান্ত সবকিছুই আমাদের পার্শ্ববর্তী দেশ কন্ট্রোল করছে, মানে অনেক দৃষ্টান্ত থাকা সত্ত্বেও ক্রিকেটে যেমন তারা আমাদের বাংলাদেশ সম্বন্ধে অত্যন্ত ন্যাক্কারজনক সিদ্ধান্ত নিয়েছে, ঠিক তেমনি বাংলাদেশের যে নির্বাচনী অবস্থা বা ব্যবস্থা, সেটিকে তার অভিনন্দন না জানিয়ে একটা খুনিকে তারা কিন্তু আশ্রয় দিয়েছে এবং খুনির সহযোগীদেরকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের লুটেরা একেবারে বাংলাদেশকে ফোকলা বানিয়ে দিয়েছে, যারা তাদেরকে তারা আশ্রয় দিয়েছে। খুনিকে আশ্রয় দেওয়া, গণতন্ত্র বিনাশকারীকে আশ্রয় দেওয়া, গণহত্যাকারীকে আশ্রয় দেওয়ার পরে এই যে গণতন্ত্র সম্বন্ধে কথাবার্তা তাদের কাছে আমাদের যে শুনতে হচ্ছে, এটা আমাদের জন্য খুব দুঃখজনক। সেই জন্য ওই দেশের কি করলো না আমরা নজর রাখবো বটে, কিন্তু সেই দেশ আমাদেরকে রক্ষা করবে, সেই দেশ আমাদের ভালো কিছু ঘটনার পাশে এসে দাঁড়াবে, এটা আমার কাছে মনে হয় না, একেবারেই মনে হয় না। কারণ 4টা নির্বাচনে এখানে নির্বাচনী ব্যবস্থাই ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু সেই নির্বাচনটাকে প্রথম অভিনন্দনকারী দেশ হচ্ছে পার্শ্ববর্তী দেশ। সেই জন্য আমার কাছে মনে হয় আমাদের কাজ আমাদেরই করতে হবে। কে কি করলো এগুলো আমরা মাথায় রাখবো, তবে নিজেদের মধ্যে এখন যে পরিস্থিতি, যদি কোনো কিছু বিভিন্ন জায়গায় ঘটেও থাকে সেটাকে নিয়ন্ত্রণ করে আসল কাজটি আমাদের সফলভাবে তুলতে হবে, সেটা নির্বাচন 12 তারিখে। এই জন্য আমার কাছে মনে হয় যে সরকার এবং রাজনৈতিক দলগুলো যেভাবে চলছে, মানে দায়িত্বশীল ভূমিকার মধ্য দিয়ে সেভাবেই চলতে হবে। তারিক, আপনি কতটা একমত শামসুজ্জামান দুদুর সাথে? একেবারেই একমত, সম্পূর্ণভাবে একমত। এবং সেই সঙ্গে শুধু আর একটু যুক্ত করতে চাই যে ভারতের ব্রাহ্মণ্যবাদী সরকার তারা যেভাবে হায়দ্রাবাদকে, সিকিমকে এবং জম্মু কাশ্মীরকে গিলে ফেলেছে, ঠিক একইভাবে তারা বাংলাদেশকেও গিলে ফেলতে চায়, কিন্তু বাংলাদেশকে গিলে ফেলতে পারেনি। কারণ হচ্ছে এই ভূমির মানুষগুলো স্বাধীন চেতা, এই মানুষ কারো কাছে মাথা নত করতে জানে না।
এই পুরোটা গিলতে না পারলেও একটি দলকে তারা ধ্বংস করে দিয়েছে, একটি দলকে দেশের ইতিহাস থেকে প্রায় মুছে ফেলার উপক্রম করেছে। তো ভারতের ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং আমাদের দেশপ্রেমিক মানুষ এই বিষয়ে সজাগ থাকতে হবে, যেন কোনো প্রকার অজুহাতে নির্বাচনকে বিতর্কিত করার অপপ্রয়াস কোনো ষড়যন্ত্রকারীরা না পায়। কারণ এই চক্রান্ত দেশীয়ভাবে আছে, আন্তর্জাতিকভাবে আছে। অতএব আমি আশা করব যে বড় রাজনৈতিক দলগুলি সবাই এই বিষয়ে চরম দায়িত্বের পরিচয় দিবেন, কারণ এটা আমাদের ক্রান্তিকাল চলছে জাতির একটি। এই সময়ে আমাদের হঠকারী যে কোনো পদক্ষেপ বা বক্তব্য আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিতে পারে। অবশ্যই, এবং সেখানে নিজেদেরকে আরো বেশি সতর্ক থাকাটা জরুরি। লটন একরাম, আপনার কাছে কি মনে হয়, এই যে নির্বাচন আসলে আমরা এর আগেও দেখেছি পার্শ্ববর্তী দেশ সহ বাইরের অন্যান্য দেশগুলো বেশ পর্যবেক্ষক হোক অথবা যে কোনো পরামর্শ দিয়ে হোক এক ধরনের খবরদারি করবার বা নানা ধরনের ভুল ত্রুটি ধরবার এক ধরনের প্রতিযোগিতায় থাকে সবসময়। এবারও কিন্তু আসলে তার বাইরে না, যতটুকু আমরা আসলে বুঝতে পারছি। সেই জায়গা থেকে কূটনৈতিক অবস্থা থেকে আমাদের কতটা এই বিষয়ে আরো একটু দৃঢ়তার সাথে কাজ করা উচিত বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ। ভৌগোলিক কারণে আমাদের বাংলাদেশের নির্বাচন এবং বাংলাদেশের সঙ্গে আসলে আমাদের প্রতিবেশী ভারত এবং আমেরিকা, চায়না এইসব রাষ্ট্রের খুব আমাদের সঙ্গে একটা যথেষ্ট গুরুত্ব বহন করে আমাদের দেশটা, বাংলাদেশটা। আজকেও আপনি দেখবেন যে যুক্তরাষ্ট্রের হাই কমিশনার সিইসির সঙ্গে দেখা করে বলে আসছেন যে বাংলাদেশে কোনো দলকে তারা সাপোর্ট করে না, তারা এখানে যারাই নির্বাচিত হবে তাদের সঙ্গে কাজ করবে। অথচ কয়েকদিন আগে আমরা আমেরিকার একটা পত্রিকা আমরা দেখলাম যে তারা জামাতের সঙ্গে সম্পর্ক, রয়টার্সে, তো জামাতের সঙ্গে সম্পর্ক তারা উন্নয়ন করতে চায়। তারপর এদিকে আবার জামাত আবার পাল্টা বিএনপির দিকে বিএনপি ইন্ডিয়ার সঙ্গে একটা আপনার সমঝোতা করে তারা আগামী নির্বাচনে বৈতরণী পার করতে চায়। এখন এই যে জামাতকে পাকিস্তান এবং আমেরিকার দিকে সাথে কানেক্টিং একটা অভিযোগ করা হচ্ছে, আবার বিএনপিকে ভারতের সঙ্গে লিয়াজও করছে বলে এটা অভিযোগ করা হচ্ছে পাল্টাপাল্টি। যদিও বিএনপি এটা প্রত্যাখ্যান করছে, সংবাদ সম্মেলন করে বিএনপির পক্ষ থেকে। জামাতের দিক থেকেও বক্তব্য আসছে, কিন্তু আলটিমেটলি পদ্মার আড়ালে কিছু তৎপরতা নিশ্চয় আছে। এই দলগুলো দেশের জনসমর্থনের পাশাপাশি প্রভাবশালী প্রতিবেশী বা পশ্চিমা দেশগুলোর সঙ্গে একটা তাদের সমর্থন আদায়ের জন্য লবিস্ট নিয়োগ বলেন, তদবির বলেন, নানানভাবে তৎপরতা পদ্মার আড়ালে কিছুটা হয়ে থাকে। যদিও এটা আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে এটা হওয়া উচিত না, কিন্তু আমাদের দেশের এখানকার যেমন যেটা আওয়ামী লীগের কথা বলা হচ্ছে, আওয়ামী লীগ গত 17 বছর তাদের ছত্রছায়ায় বাংলাদেশটা তাদের গণতন্ত্রকে হরণ করছে, একতরফা নির্বাচন করছে ভারতের পরোক্ষ সমর্থনে, পরোক্ষ বা প্রত্যক্ষ সমর্থনে, যেটা দুদুভাইও বললেন যে তো এখনও আবারও যদি ভারত যদি এখানে কোনো একটি দলকে সমর্থন দিয়ে যদি আপনার এটা আপনার কি বলা যায়, এটা অবাক হওয়ার কিছু নাই। আমেরিকাও যদি কাউকে সমর্থন দিয়ে যদি ক্ষমতায় আনার ব্যাপারে সহযোগিতা করে বা এখানে নির্বাচন ইঞ্জিনিয়ারিং, আমরা একটা অভিযোগ প্রচলিত যে বাইরের দেশের প্রভাব আসলে বাংলাদেশের নির্বাচন হোক বা সরকার গঠনের ক্ষেত্রে এক ধরনের পর্দার আড়ালে, আপনি যেটা বলছিলেন যে পর্দার পেছনে হয়তো এক ধরনের কলকাঠি নাড়ে, বিষয়টা কি আসলে সত্য হয়ে যায় না? হ্যাঁ, পর্দার আড়ালে। তারপরে আপনার এখানে নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের নানান কথাবার্তা উঠতেছে নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের। তো নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও কিন্তু আপনার দেখবেন আমাদের এই যে প্রশাসনের সাথে কিন্তু নানান দেশি বিদেশি ষড়যন্ত্র চক্রান্ত কিন্তু জড়িত থাকে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। তো অতীতেও ছিল, এখনও সামনে হয়তো জানি না, এটা অলরেডি তো নানান চক্রান্তের কথা বলা হচ্ছে নেতারা। আজকেও সম্ভবত ফখরুল ভাই বলছেন মনে হয় যে নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে এবং এর জন্য আওয়ামী লীগ দায়ী, উনি আওয়ামী লীগকে দায়ী করছেন। তো এখানে আওয়ামী লীগ দায়ী, নির্বাচন বানচালগুলো আওয়ামী লীগ একা দায়ী না হইতে পারে, আওয়ামী লীগের পিছনে আরও অন্য শক্তিও থাকতে পারে দেশি বিদেশি। তো এই জায়গাটায় আসলে বাংলাদেশ এই যে আন্তর্জাতিক প্রভাবশালী দেশগুলোর যে যে প্রভাব বাংলাদেশের উপর, এই প্রভাব থেকে
বেরোতে আমাদেরকে আসলে মানে সময় লাগবে, আমাদেরকে অতটা, আমাদের পলিটিশিয়ানদেরকেও আরও আপনার কি বলা যায়, তাদেরও আরও মানে গার্ডস নিয়ে, যারা তাদের একটা দেশের অভ্যন্তরীণ বিষয়ে এইসব দেশের মানে প্রতিবেশী দেশ বলেন, প্রভাবশালী দেশগুলো তাদের সমর্থন আদায়ের জন্য দেশের স্বার্থ, দেশের মানে ভোটাধিকার এগুলো এইসব হরণ করে তাদের ক্ষমতা যাওয়ার এই যে আপনার লোভ বিলাস, এটা পরিত্যাগ করা উচিত। ধন্যবাদ ভাই, যেটা বললেন বিলাসটা সুন্দর শব্দ বলছেন, ঠিক আছে, ধন্যবাদ। অবশ্যই আমরা আসলে চাই যে যারা রাজনীতি করেন তারা দেশের মানুষের জন্য করবেন এবং তাদের কথাই আসলে ভাববেন। আলোচনা চলতেই থাকবে একাত্তর জানালে, তবে দর্শক বিরতির পর নিশ্চয়ই আবারও যুক্ত হবেন পরবর্তী আলোচনায়। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আমন্ত্রণ আবারও একাত্তর জার্নালে। যে প্রসঙ্গটি আসলে আমাদের স্টুডিওর অতিথি করেছেন যে বিভিন্নভাবেই আমরা দেখেছি নির্বাচনের আগে বা পরে হোক না কেন সবার সাথে সম্পর্ক ভালো রাখবার একটা প্রক্রিয়ার মধ্যে আসলে গেছে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলগুলো, এবং নির্বাচনের আগে আসলে সেটি কিছুটা হলেও পর্দার পেছনে আলোচনাটা যদি এভাবে হয় যে পর্দার পেছনে অনেকের সাথে অনেকের যোগাযোগ আছে। ব্যারিস্টার আবু বকর মোল্লা, যে কথাটি আসলে এসছে, আমরা দেখেছি রয়টার্সে পর্যন্ত এই খবরটি এসেছে যে জামায়াতের শীর্ষ একটি প্রতিনিধি দলের সাথে আমেরিকান একটি প্রতিনিধি দলের গোপন বৈঠক হয়েছে। সেখানে জামায়াত ইসলামের সাথে একসাথে কাজ করার বিষয়ে তারা তাদের অভিব্যক্ত করেছেন। এইটি আসলে কতটা সত্য যে আপনাদের উপরে আমেরিকার নাকি হাত আছে, আপনারা আমেরিকার সাথে আপনাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে? ধন্যবাদ। ধরুন, দেখুন, আপনি যে গোপন শব্দটি বললেন, আমি কিন্তু রয়টার্সের নিউজ পড়েছি, সেখানে আমি কিন্তু গোপন শব্দটি দেখিনি। আপনি কোথায় দেখলেন? দেখেন, আমেরিকা, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যারা বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ চেয়েছে, বাংলাদেশের গণতন্ত্র ফেরত আনতে তাদেরও তো একটু ভূমিকা ছিল। তো তাদের সাথে তো আমাদের মানে সকলেরই, বিএনপি, জামাত সহ সকলেরই যোগাযোগ ছিল। তো এটা তো ইটস এ গ্লোবাল ভিলেজ, এখানে আমরা একে অপরের সাথে কথা বলা সেটা তো চলতে পারে, কিন্তু ব্যাপারটি যেন এমন না হয় যে বাংলাদেশের কে ক্ষমতায় যাবে না না যাবে এইটি যেন কেউ নির্ধারণ করে না দেয়। হ্যাঁ, আমেরিকার তো একটি কনসার্ন থাকবে যে বাংলাদেশে যেন এমন কেউ ক্ষমতা না আসে যেটা তাদের স্বার্থের পরিপন্থী। এটা আমেরিকার কনসার্ন থাকবে, এটা চায়নার কনসার্ন থাকবে, আমি যে দেশে থাকি ব্রিটেনের কনসার্ন থাকবে, ভারতেরও কনসার্ন থাকবে, কিন্তু সেটি যেন তাদের স্বার্থ রক্ষা করতে যে বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে যেন কেউ অবস্থান না নেই। তারা তাদের স্বার্থ দেখবে, এটা তাদের দেশের স্বার্থের ব্যাপার। বাট আমরা যারা বাংলাদেশি, আমরা আমাদের স্বার্থটি দেখব। কিন্তু ভারত যে কাজটি করেছে, তাদের স্বার্থ দেখতে যে বাংলাদেশের জনগণের স্বার্থ তারা দেখেনি, তারা স্বার্থ দেখেছে আওয়ামী লীগের এবং তাদের। এটি দুঃখজনক। তারা যদি তাদের স্বার্থটি দেখতো, সাথে সাথে বাংলাদেশের স্বার্থটি দেখতো, উইন উইন সিচুয়েশন যদি হতো, সেটি ভালো ছিল। মানে আমি যে কথাটি বলছিলাম যে ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে সকল দলেরই যোগাযোগ থাকতে পারে, বা সেটি যেন অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ না হয়, তারা তাদের পলিসির কথা বলতে পারে, না হয় আপনি বলছেন। কিন্তু বাংলাদেশের মতো একটি দেশে শাহ ইফতেখার তারিক আসলে এই হস্তক্ষেপ এড়িয়ে চলবার বা এর প্রভাব মুক্ত হয়ে থাকবার মতো শক্তি আসলে অর্জন করেছে কিনা, আপনার কাছে কি মনে হয়? বা কি অবস্থানে গেলে পরে আসলে আমরা আমাদের মতো করে নিজেদের দেশ পরিচালনা করতে পারবো? রাজনীতিবিদদের পেছনের যে শিরদাঁড়াটা আছে, যে মেরুদণ্ডটা আছে, ওটা যদি শক্ত হয় তাহলেই সম্ভব। আর যদি শিরদাঁড়াটা ক্ষমতায় যাওয়ার জন্য নুয়ে পড়ে, তখনই আসলে দেশ সংকটে পড়ে, দেশের মানুষ সংকটে পড়ে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার উপক্রম হয়। আমরা বিভিন্ন সময় দেখেছি ক্ষমতায় যাওয়ার জন্য একেবারে মাথা নুইয়ে বিভিন্ন দেশের সামনে যেভাবে নিজেদেরকে ছোট হিসাবে উপস্থাপন করা হয়, তখন তারা আমাদের ঘাড়ে উঠে বসার তো অনুমতি পায়। এটা আমাদের জন্য দুঃখজনক, এটা আমাদের জন্য লজ্জাজনক, এবং এই সমস্ত রাজনীতিবিদদের মানে ক্ষমা চাওয়া উচিত দেশের মানুষের কাছে। দেশের মানুষ, আমাদের অবশ্যই অবশ্যই সকল দেশের সাথে সম্পর্ক থাকবে, তাদের সাথে কথাবার্তা হবে, সবকিছুই হবে, কিন্তু দেশের স্বার্থের ব্যাপারে তাদেরকে তাদের দয়া নিয়ে
দেশের ক্ষমতায় আসার অভিলাষ থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত আমাদের রাজনৈতিক দলগুলো এটা করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত বিগত 54 বছরের মতো এদেশের মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করবে এবং এই দেশে সুষ্ঠু সুন্দর রাজনৈতিক পরিবেশ হবে না। আপনি যেমনটা বলছিলেন শুরুতেই যে আসলে রাজনীতিবিদদের শিরদাঁড়াটি আসলে শক্ত হতে হবে, আমরা সাধারণ মানুষ আসলে সেটাই চাই। ছোট একটি উদাহরণ হিসেবেই আসলে যেটি যে ক্রিকেট খেলা নিয়ে যেটি শামসুজ্জামান দুদু শুরু করেছিলেন, সেরকম অবস্থানগুলো যদি আরও অন্যান্য অর্থনীতি, রাজনীতি, সামাজিক বিভিন্ন বিষয়ে যদি আসলে আমরা নিতে পারি, তাহলে যতই ক্ষুদ্র দেশ আমরা হই না কেন, আমরা আমাদের অবস্থানটি শক্ত আসলে করতে পারবো। এবং সেটা করবার জন্য আপনাদের উপর যে দায়িত্ব, রাজনীতিবিদদের উপর যে দায়িত্ব, তার দিকে আসলে তাকিয়ে আছে সাধারণ মানুষ। ধন্যবাদ শাহ ইফতেখার তারিক যুক্ত হয়েছেন, এবং ধন্যবাদ ব্যারিস্টার আবু বকর মোল্লা আপনাকেও। এবং একই সাথে আমাদের সাথে ছিলেন শামসুজ্জামান দুদু, কিন্তু কোনো কারণে হয়তো তিনি সংযোগটি তার বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং একই সাথে লটন একরাম, আপনাকেও আবারও নিশ্চয়ই কথা হবে ৭১ জার্নালে। দর্শক, আপনারা ছিলেন এতক্ষণ আমাদের সাথে। যতই নির্বাচন সামনে আসবে, ততই আসলে রাজনৈতিক আলোচনা হবে এবং নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। নিশ্চয়ই সেই আলোচনা তখন আপনারা আবারও যুক্ত হবেন। ধন্যবাদ আজকে সাথে থাকার জন্য।